আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প নিহার রঞ্জের গুপ্তের লেখা পরাশর শীল। রাস্তাটা যে এত খারাপ বুঝতে পারেনি বিরূপাক্ষ সেন। অবশ্য কিছুটা অনুমান যে করেনি তা নয়। কাঁচা মাটির পথ, বিশেষ করে যেখান থেকে শুরু হয়েছে মেটাল বাঁধানো সড়কের ঠিক পরেই। একে বর্ষাকাল, তার ওপর গরুর গাড়ি আর লরি চলে চলে রাস্তাটাকে সত্যি অগম্য করে তুলেছে। এখানে ওখানে খানা খোদল, কোথাও বড় বড় পাথর, ইট। জিপটা যেন লাফিয়ে লাফিয়ে চলছে। সামনেই বসেছিল বিরূপাক্ষ সেন আর ডিটেকটিভ ডিপার্টমেন্টের রথিন খোঁজদস্তিদার। যে লোকটা ওদের সাথে ছিল তার নাম জনার্দন সামন্ত। জনার্দন অবশ্য রাস্তাটার কথা আগেই জানিয়েছিল, কিন্তু আমল দেয়নি ঘোষদস্তিদার। সে জানে পুলিশের কাজে এরকম খারাপ রাস্তা কোনো ব্যাপারই নয়। পুলিশ অফিসার জনার্দনকে জিজ্ঞেস করলো, আর কত দূর হে তোমার মদনমোহনতলা? সে বললে, এই তো স্যার, প্রায় এসে গেছি, আর একটু চলুন, সামনেই দেখতে পাবেন বড় প্যান্ডেল। অফিসার আবার বলে, আচ্ছা জনার্দন, তোমার খবরটা পাকা তো? সে বলে, হ্যাঁ স্যার, আজ নদের নিমাই পালায় সেই সাজবে নিমাই। তার দলেরও ওই প্রধান অ্যাক্টার্স। বায়না তো ওর নামেই হয়। ও যখন 2-3 মাস ডুব মারে তখন দল একবারে বসে থাকে। এই যে লোকটার কথা হচ্ছে, 8 দিন ধরে ঘোষদস্তিদার লোকটার পিছনে পিছনে ছুটছে, কিন্তু আজ পর্যন্ত ধরতে পারেনি। কতবার খবর পেয়ে কত জায়গায় ছুটেছে, কিন্তু পার্টিকে ধরতেই পারেনি। বরাবর একাই গিয়েছিল, কিন্তু এবার সাথে বিরূপাক্ষ সেন। লোকটা সত্যিই বহুরূপী, ক্ষণে ক্ষণে বদলায়, বেশ বদলায়, কখনো পাঞ্জাবি, কখনো বিহারি, কখনো পুরোদস্তুর সাহেব। 4-5টা ভাষায় অনর্গল কথা বলতে পারে। এত সহজে বলে যেন কে বলবে ভাষাটা তার মাতৃভাষা নয়। নিজের অভিজ্ঞতা আর বিচার বিবেচনা থেকেই বিরূপাক্ষ ঘোষদস্তিদারকে বলেছিল কথাগুলো। বলেছিল এও যে অত সহজে লোকটাকে কিন্তু ধরা যাবে না ঘোষদস্তিদার। ভালো করে সুলুক সন্ধান নিয়ে আতর্কিতে ঝাঁপিয়ে পড়তে হবে। তবে যদি সে আমাদের ফাঁদে পা দেয়, কারণ তার চরেরা সর্বদা ঘুরে বেড়াচ্ছে, সর্বক্ষণ তারা সজাগ, পাছে ওর গতিবিধি সম্পর্কে কেউ কোনো সন্ধান পায় কোনো অসতর্ক মুহূর্তে। ঘোষদস্তিদার অবশ্য কথাটার সম্মত জানিয়েছিল। আরও বেশ কিছুক্ষণ যাওয়ার পর সামনেই দেখা গেল বিশাল প্যান্ডেল আর মানুষজনের কলরব। এই সময়টাই এখানে 7 দিনের জন্য মেলা বসে, সেই উপলক্ষেই যাত্রা জনার্দন বলেছিল। জিপটা এসে মেলার সামনে দাঁড়ালো। বহু লোক জমায়েত হয়েছে, অস্থায়ী দোকানপাট, বাজার, অজস্র পেট্রোম্যাক্স চলছে। ঘোষদস্তিদার বলল, আমাদের জিপটা সামনে আর নয়, এই আমবাগানেই থাকুক, চলুন আমরা হেঁটে যাই। কথাটায় সম্মতি দিয়েছিল বিরূপাক্ষ নিজেও। যে আমবাগানে ওরা দাঁড়িয়ে, মেলার আলো সেখানে পৌঁছায়নি। পাতার উপরে বৃষ্টির জল জমে থাকায় টুপটুপ করে জল ঝরেই যাচ্ছে। ব্যাঙের ডাক মাঝে মাঝে শোনা যাচ্ছে, আর শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক। সঙ্গে 2জন আর্মড পুলিশ ছিল। তাদের জিপ পাহারায় রেখে ওরা 3জন, অর্থাৎ বিরূপাক্ষ, ঘোষদস্তিদার আর জনার্দন, ভেজা মাটির ওপরে পা ফেলে ফেলে এগিয়ে চলল। মিস্টার ঘোষদস্তিদারের হাতে একটা হান্টিং টর্চ, মাঝে মাঝে আলো ফেলছে ঘোষদস্তিদার। আশপাশ থেকে ভেসে আসছে গানের কলি। ওটা যাত্রার গান। আরও কিছুটা এগুতে গান আর সুর স্পষ্ট হলো। নিমাই বোধ করি গৃহ ছেড়ে চলল, ঘুমন্ত বিষ্ণুপ্রিয়াকে ফেলে।
বিরাট প্যান্ডেল, 10-12টা পেট্রোম্যাক্স চলছে, মধ্যখানে যাত্রার আসর, চারিদিকে দর্শক গিজগিজ করছে, সামনে দাঁড়িয়ে নিমাই গান গাইছে। তার চেহারা বেশ লম্বা, ধবধবে ফর্সা গায়ের রং, মাথায় বাবরি চুল, পরনে ধুতি আর গায়ে চাদর। জনার্দন ঘোষ দস্তিদারের একটু কাছে গিয়ে ফিসফিস করে বলল, ওই যে স্যার, ওই পরাশরশীল। ঘোষ দস্তিদার বলে, বাহ, গানের গলা তো ভারী সুন্দর। জনার্দন বলে, হ্যাঁ স্যার, যাকে বলে মধুর গলা, নচেৎ বুঝতে পারছেন? ওর যাত্রা অভিনয় দেখতে দূর দূর থেকে লোক আসে আর ভিড় করে এই মেলায়। বিরূপাক্ষ এক মনে দেখছিল মানুষটাকে, মাথায় বাবরি চুল, হয়তো পরচুলা, নিমাইয়ের ভূমিকায় অভিনয় করছে বলেই হয়তো ওই পরচুলা। নাকটা একটু ভোঁতা, বাগালে থুতনির নিচে দেখা যাচ্ছে একটা বড় তিল। ওই তিলটাই লোকটার আইডেন্টিটি মার্ক। সব ফটোতেই ওই তিলটা নজরে পড়ে। লোকটার ফটো বিভিন্ন বেশে পুলিশের দপ্তরে আছে এবং অনেক নামও আছে পুলিশের কনফিডেন্সিয়াল ফাইলে। ইসমাইল খান, রঘুনাথ পাণ্ডে, বলবিন্দর সিং, কমলেশ্বর মহাপাত্র, কেবল পরাশরশীল এই নামটাই ছিল না। দিন 15 আগে ইনফরমার জনার্দন সমস্ত সংবাদটা এনেছিল লালবাজারে। সংবাদ পেয়ে ছুটে গিয়েছিল বিরূপাক্ষ। বেটে খাটো, কালো মিশমিশে গায়ের রং, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি, ছোট ছোট কদম ছাড় চুল, পরনে একটা প্যান্ট আর হাওয়াই শার্ট, পায়ে চপ্পল। জনার্দন বলেছিল, পুলিশ থেকে একজনকে খুঁজে বেড়াচ্ছে, আমি জানি হুজুর, ও সেই। ডিসি চক্রবর্তী বলেছিল, পুলিশ তো অনেককেই খুঁজে বেড়াচ্ছে, তা তুমি কার কথা বলছো? জনার্দন বলেছিল, পরাশরশীল। ওই নামটা তো মনে পড়ছে না, পুলিশের খাতায় তো নেই। জনার্দন বলেছিল, জানি স্যার, তাকে আজ পর্যন্ত আপনারা ধরতে পারেননি, কোনো দিন পারবেনও না, তবে আমি আপনাদের সাহায্য করতে পারি যদি তাকে ধরতে চান। ডিসি বলেছিল, মনে হচ্ছে লোকটা তোমার বড় ধরনের শত্রু। জনার্দন হেসেছিল, বলেছিল, অত বড় শত্রু জীবনে আমার আর একটিও নেই। ডিসি চক্রবর্তীর কেমন যেন কৌতূহল হলো। তিনি বাঘা ভাগা ক্রিমিনালদের ফটো অ্যালবামটা আনালেন, জনার্দনকে অ্যালবামটা দিলেন দেখতে। তারপর বললেন, দেখো তো এর মধ্যে কে তোমার পরাশরশীল। অ্যালবামের ছবিগুলো ভালো করে দেখে জনার্দন বলেছিল, স্যার, এটা তো সব একই লোক, দেখুন ভালো করে। এই ইসমাইল খান, রঘুনাথ পাণ্ডে, বলবিন্দর সিং, কমলেশ্বর মহাপাত্র এবং পরাশরশীল সব এক ব্যক্তি। পরাশরশীলই ওর আসল নাম, অন্য নামগুলো ভুয়ো স্যার। ডিসি চক্রবর্তী আর বিরূপাক্ষ সেন ফটোগুলো ভালো করে পর্যবেক্ষণ করেছিল। ওরা দেখেছিল সত্যি ফটোগুলো সব একটা লোকেরই। ওর থুতনির নিচের বাঁ গালের একটা তিল দেখে সমস্তটাই বোঝা যায়, যদি খুব শান্ত মনে নিরীক্ষণ করা যায়। জনার্দন বলেছিল, শুধু তিল নয় স্যার, ওর বাঁ হাতের ডবল করে আঙুল আছে, সেটা আমি ছাড়া কেউ জানে না। বেশিরভাগ সময়ই ও হাতে দস্তানা ব্যবহার করে, রবারের দস্তানা, চামড়ার সঙ্গে একেবারে মিশে যায়। দস্তানাটা হাতে আছে বোঝাই যায় না, আর তাই চোরাকারবারিরা সেটা জানতে পারে না। বিরূপাক্ষ সেন মন দিয়ে জনার্দনের কথাগুলো শুনছিল। কথাগুলো শোনার পর বিরূপাক্ষ সেন বলেছিল, মনে হচ্ছে লোকটা সত্যি তোমার বড় ধরনের শত্রু, তাই না? সে বলেছিল, হ্যাঁ স্যার, আমি ওকে শেষ করে দেব প্রতিজ্ঞা করেছি। বিরূপাক্ষ সেন বলল, তা এই ধরনের একটা লোক হঠাৎ করে তোমার শত্রু হলো কেন? খানিকক্ষণ চুপ থাকার পর জনার্দন বলতে শুরু করলো নিজের কথা। আমি তো ওই অপেরায় চাকরি করতাম, মানে অভিনয় করতাম। আমার পরিবার বেলাও করত। আমার পরিবারকে ও ছিনিয়ে নিয়েছে। বিরূপাক্ষ সেন বলল, কবে?
আমি একটা নিরেট বোকা স্যার, অনেকদিন বুঝতেই পারিনি ব্যাপারটা। বুঝতে পারিনি আড়ালে আবডালে ওদের প্রেম খেলা চলছে। বুঝতে যখন পারলাম অনেক দেরি হয়ে গেছে। ওকে প্রথমে শাসালাম। বিরূপাক্ষ বলে, কাকে শাসালে? জনার্দন বলে, পরাশরকে। কিন্তু ও আমাকে লাথি মেরে বের করে দিল স্যার, বেলার সামনেই। বিরূপাক্ষ খানিকটা অবাক হয়, বলে, বলো কি হে জনার্দন, তবু তুমি সেই স্ত্রীর কথা ভাবছ? জনার্দন বলে, না স্যার, তাকে আর ফিরে পেতে চাই না। তবে আমি প্রতিজ্ঞা করেছি একবারে পরাশরকে শেষ করে দেব। ও জানে না ওর সব কাহিনী আমি জানি। যাত্রার দলের চাকরি করা শুধুমাত্র পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য। ওর আসল কাজ তো চোরা কারবারি। সবই আমি জানতাম স্যার, কিন্তু কিছু বলিনি। ডিসি চক্রবর্তী বললেন, কেন বলনি এতদিন? তোমারও কি তাতে বকরা আছে? জনার্দন বলেছিল, না স্যার, তা নয়। ডিসি বলল, তবে কি? জনার্দন বলল, ওই আমাকে যাত্রার দলের চাকরিটা দিয়েছিল স্যার। তখন বুঝিনি বেলাকে হাত করার জন্যই ও আমাকে চাকরির লোভ দিয়েছিল। তবে মিথ্যা কথা বলবো না স্যার, মাঝে মাঝে যে ও আমাকে কিছু দিত না তাও কিন্তু নয়। তুমি সেগুলো হাত পেতে নিতে? জনার্দন বলল, নিতাম বই কি স্যার, নিতাম। কারণ তখনও তো বুঝিনি সেটা আমার ঘুষ ছিল। আর এও তখন জানতাম না যে পরাশরের চোরা কারবার আছে। ডিসি বলল, তবে কবে থেকে জানতে পারলে? জনার্দন বলল, ও যেদিন যাত্রার দলটা কিনে নিল, অনেক টাকা দিয়ে গণেশ ভাণ্ডারীর কাছ থেকে কিনে নিল, তখনই প্রথম মনে হয়েছিল এত টাকা পরাশর পেল কোথায়? মাত্র তো 1,000 টাকার মাইনের চাকরি করে। বেলাই তখন এক রাত্রে কথাটা আমায় বলেছিল ওর নাকি অনেক টাকা। যাত্রার অভিনয় করাই ওর একমাত্র উপায় নয়, ওর নাকি নানা ধরনের ব্যবসা আছে। যাত্রায় তো ও মোটে 1,000 টাকা কামায়। তারপর থেকে আমি ওকে একটু নজরে নজরে রাখতাম। ও যেদিন লাথি মেরে আমাকে বেলার সামনে ঘর থেকে বের করে দিল, অপমানে মাথা নিচু করে বের হয়ে এলাম। ভাবতে লাগলাম কিভাবে ওই অপমানের প্রতিশোধ নেওয়া যায়। অবশেষে ভেবে ভেবে আপনার কাছে এসেছি স্যার। কথাগুলো শুনে ডিসি চক্রবর্তী বলেছিল, ভালোই করেছ। জনার্দন বলেছিল, আমি জানি স্যার, আপনারা যদি ওকে ধরতে না পারেন তাহলে আমার প্রতিশোধ নেওয়া হবে না। আমি জানি স্যার, ও যদি বুঝতে পারে ও ভয়ানক হয়ে উঠবে, হয়তো আমাকে খুন পর্যন্ত করতে পারে। ডিসি বলেছিল, না না পরাশর, সেই ভয় তোমার নেই, তুমি পুলিশের পুরো প্রোটেকশনে থাকবে। জনার্দন হাসল, বলল, ওকে আপনারা চেনেন না স্যার। ওকে আবার আশ্বস্ত করে বলেছিল, তুমি নিশ্চিন্তে থাকো জনার্দন। সেদিনই জনার্দন ডিসি চক্রবর্তীকে বলেছিল মদনমোহনতলার জন্মাষ্টমীর মেলার কথা, আর সেই জন্মাষ্টমীর মেলায় যাত্রা দলের নিমাই সাজার কথা পরাশর সিলের। যাত্রা শেষ করে সে গাড়ি নিয়ে চলে যাবে দুর্গাপুরের দিকে। সেখানে মনে হয় ওর কোনো লেনদেনের ব্যাপার আছে। জনার্দন আরও বলেছিল, ওর গাড়িটা কালো রঙের পুরাতন মডেলের ফিয়েট গাড়ি, WBC দিয়ে নাম্বার। নাকি যেখানেই যায় ওর সঙ্গে গাড়িটা কিন্তু থাকে, আর ও নিজেই চালায় সেই গাড়ি। ও নাকি ড্রাইভিংয়ে খুব এক্সপার্ট। বিরূপাক্ষ সেন এবার প্রথম প্রশ্ন করল, আচ্ছা জনার্দন, তুমি ঠিক জানো যাত্রা ভাঙার পর ও দুর্গাপুর যাবেই? জনার্দন বলেছিল, হ্যাঁ স্যার, যাবে। কারণ ও নাকি বেলাকে বলেছে যে ও দুর্গাপুর যাবে, আবার পরের দিন সন্ধ্যা নাগাদ ফিরে আসবে, কারণ পরের দিন অন্য একটা পালা গাইতে হবে। বিরূপাক্ষ সেন জনার্দনকে থামিয়ে বলল, থামো জনার্দন, থামো। আসল কথা বলো তো, বেলার সঙ্গে তোমার এখনো কেমন সম্পর্ক? জনার্দন বলেছিল, বেলার কাছে আমি এখনো মাঝে মধ্যে যাই, তবে যখন পরাশর না থাকে খুব গোপনে যাই।
ওরা তিনজন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে যাত্রাপালার দিকে। পালাটা বেশ জমেছে। নিমাই গৃহত্যাগ করছে। সচিমাতা নিমাই নিমাই বলে বুক চাপড়ে কাঁদছেন। ঠিক সেই মুহূর্তেই বিরূপাক্ষ সেন জিজ্ঞেস করল, আচ্ছা জনার্দন, সাজঘরটা কোন দিকে? জনার্দন বলল, আসুন স্যার, আমার পেছনে আসুন। আসর থেকে বের হয়ে পড়ল জনার্দন। একটা দোতলা বাড়ির নিচতলায় সাজঘরের ব্যবস্থা। বাড়িটা অনেক দিনের পুরনো। সামনের দিকে একটা আম কাঁঠালের বাগান, পিছন দিকে একটা দিঘি। দিঘির পাড় দিয়ে আগাছার জঙ্গল ভেদ করে অন্ধকারে সন্তর্পণে আগে আগে জনার্দন আর পিছনে বিরূপাক্ষ সেন এগিয়ে চলেছে। হঠাৎ জনার্দন থেমে যায়। পেছন থেকে বিরূপাক্ষ বলে, কি হলো, থামলে যে? জনার্দন সামনের দিকে ইশারায় দেখিয়ে বলে, দেখুন স্যার, বাড়ির সামনের গাছটার তলায় অন্ধকারে একটা মোটা লোক দাঁড়িয়ে আছে না? ও হচ্ছে পরাশরের ডান হাত। ওর নাম রঘুনাথ মণ্ডল। পরাশরের এক চর নিবারণ খবর এনেছে লোকটা অন্তত 2-3টে খুন তো করেইছে। বিরূপাক্ষ সেন একটু ইশারা করলো জনার্দনকে। আস্তে আস্তে ফিসফিস করে বলল, তুমি এখানে বেশি কথা বলো না, ওসব পরে শুনবো। তুমি এখন নির্দিষ্ট জায়গার দিকে চলো, কিন্তু খুব সন্তর্পণে। ওরা আবার এগোয়, বিরূপাক্ষ সেন আর জনার্দন। বাড়িটা পুরাতন হলেও এখনও ব্যবহারযোগ্য। একটা টানার লম্বা বারান্দা, গোটা তিনেক সিঁড়ির পরেই দরদালান। সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই ওদের চোখে পড়ল জানলার পাশের দরদালানের আলো এসে পড়েছে। সেই দিকেই এগিয়ে গেল বিরূপাক্ষ সেন আর জনার্দন। জনার্দনের ইশারাতেই সন্তর্পণে জানলার পথে উকি দিতেই দেখতে পেল 27-28 বছরের একটি স্ত্রীলোক, পরনে শাড়ি, মাথায় চুল এলো করা। স্ত্রীলোকটিকে দেখে বিরূপাক্ষের চিনতে কষ্ট হলো না। বিষ্ণুপ্রিয়ার সাজে সজ্জিতা জনার্দনের স্ত্রী বেলা। আয়নার সামনে একটা হাতল ভাঙা চেয়ারে বসে নিজেকে মেকআপ লাগাচ্ছে বেলা। নিমাই বেশি পরাশরশীল ঘরে প্রবেশ করল হঠাৎ করে। বেলা আঁতকে উঠে পিছনে তাকালো, বলল, কে? বেলা বলে, তুমি এখানে কেন? এক্ষুনি তো সিন আসবে। সাজে পরাশর বলে, আজ একটু রাত করে বেরোবো, বুঝলে? প্রথমে যাব কলকাতায়, তারপর সেখান থেকে রাত 2টো নাগাদ বেরোবো। এখান থেকে তাহলে তুমি সোজা দুর্গাপুর যাচ্ছ না? বেলা জিজ্ঞেস করলো। পরাশর বলল, না। পরাশর বেশ গম্ভীরভাবে বেলাকে বলল, তা কতদিন আগে তোমার সঙ্গে জনার্দনের দেখা হয়েছিল? বেলা খানিকটা চুপ করে থেকে বলে, তা প্রায় 7 দিন তো হবেই, মানে ওই বৃহস্পতিবারের দিকে মনে হয় এসেছিল। হঠাৎ করে পরাশর রেগে যায়, কিন্তু তার মুখে কোনো আভাস পাওয়া যায় না। সে বলে, মনে হয় তোমার জনার্দনের আবার পুরনো রোগটা চাড়া দিয়েছে। জানো, মণ্ডল এসেছিল, বলল জনার্দন নাকি লাল বাজারে গিয়েছিল। ও একটা শয়তান। বেলা ফিসফিস করে বলে, দেখো, ও কিন্তু খুব নিরীহ। পরাশর বলে, নিরীহই বটে, যে লালবাজারে যায় সে নাকি নিরীহ। বেলা বলে, কে বলল তোমায় যে ও লালবাজারে গিয়েছিল? পরাশর বলে, আমি খবর পেয়েছি। তুমি বরং এখন তোমাদের বেলগাছিয়ার বাড়িতে যাও, তারপর কাল সকালে আমার মিত্তির লেনের বাড়িতে এসো। বেলা বলে, কেন? আমি বেলগাছিয়া কেন যাব? পরাশর বলে, দেখো, যদি তোমার জনার্দনের কাছ থেকে কিছু বার করতে পারো। ও তো এখনো তোমাকে পাগলের মতো ভালোবাসে। তাছাড়া আসার দিন তো তোমায়ও পাইনি, তা না? বেলা বলে, না না, এ অসম্ভব, আমি ওসব পারবো না। কি দরকার আমার ওর সঙ্গে দেখা করার? পরাশর বলে, দেখা তো তোমায় করতেই হবে, আর ও কি বলতে চায় তোমায় শুনতে হবে। ওটা তোমার জন্য নয়, আমার জন্য করতে হবে তোমায়। পরাশর রেগে গিয়ে আরও বলে,
একটা সময় তো ওর সঙ্গে রাতের পর রাত কাটিয়েছ, আর আজ ন্যাকামি হচ্ছে? তোমার মতো মেয়ে ছেলেরা যে কত ন্যাকামি করতে পারে তা আমি জানি। যাক, আমি যা বললাম তাই যেন হয়ে যায়। কথাগুলো বলেই পরাশরশীল আর দাঁড়ালো না, সাজঘর থেকে বের হয়ে গেল। কিন্তু পরাশর বুঝল না যে সে তার নিজের কত বড় ক্ষতি করল। বেলা চুপচুপ করে চেয়ারটার উপর বসে পড়ল। সে ভেবেছিল পরাশর আজ প্রকারান্তরে তাকে এই মুহূর্তে বুঝিয়ে দিয়ে গেল যে পরাশরের একমাত্র রক্ষিতা ছাড়া সে আর কিছুই না। পরাশর তার রক্ষিতাকে যা বলেছে তাকে তাই করতেই হবে। এই জন্যই কি সে জনার্দনের ঘর ছেড়েছিল? বেলার চোখ ফেটে জল বেরিয়ে আসলো। বিরূপাক্ষ সেন জানলার ওপাশে দাঁড়িয়ে সমস্ত কথাই শুনতে পেল, আর এটাও বুঝতে পারল জনার্দনের গতিবিধির ওপর পরাশরের তীক্ষ্ণ নজর আছে। জনার্দনও কথাগুলো শুনতে পেয়েছিল। আজ রাত্রে বেলাকে সে আবার পাবে ভেবে পুলকিতও হয়েছিল। অনেকদিন সে একান্তে বেলাকে পায়নি কিনা। সে ফিসফিস করে বলল, স্যার। জনার্দনের নিচু স্বরের ডাকে বিরূপাক্ষ ওর দিকে তাকালো। সে বলল, আমি এখন কি যেতে পারি স্যার? বিরূপাক্ষ অবাক, বলে, যেতে পারি মানে কোথায় যাবে? তারপর সে বলে, স্যার, আমার কাজ তো হয়ে গেছে। আমি আপনাকে পরাশরকে চিনিয়ে দিয়েছি, এবার তাহলে আমাকে ছেড়ে দিন। বিরূপাক্ষ বলে, চলে যাবে? জনার্দন বলে, হ্যাঁ স্যার, যদি আপনি অনুমতি দেন। বিরূপাক্ষ বলে, তা যাবে কোথায়? জনার্দন বলে, কেন স্যার, বাড়ি। বিরূপাক্ষ বলল, বাড়ি যেতে চাও যাও, কিন্তু আজ রাতে নয়। আজ রাতে তোমার জন্য ওখানে মৃত্যু ফাঁদ পাতা আছে। জনার্দন বলে, না না, কি বলছেন স্যার? বিরূপাক্ষ বলে, হ্যাঁ, পরাশরকে তুমি চেনো আমার চাইতে ঢের বেশি। শুনলে না একটু আগে পরাশরের মুখেই তুমি যে লালবাজারে গিয়েছিলে সেটা সে জানতে পেরেছে। আর যাতে তুমি আর সেখানে না যেতে পারো তার ব্যবস্থা সে করবেই। বেলা যদি ফিরতে চায় তোমার কাছে, তুমি ওকে পাবেই, কিন্তু এত তাড়াহুড়ো করো না। চলো তো, পরাশরের গাড়িটা যেখানে আছে সেখানে একবার চলো। জনার্দন বলে, পরাশরের গাড়ি? আরে স্যার, সেটা তো আমবাগানেই আছে। দেখলেন না, আপনাদের জিবের একটু দূরে দাঁড়িয়ে আছে একটা কালো রঙের ফিয়েট গাড়ি, ওটাই তো পরাশরের গাড়ি। বিরূপাক্ষ বলে, তবে চলো সেখানে, আমরা ওখানেই অপেক্ষা করি বরং। ঘোষদস্তিদার ওদেরকে ফিরে আসতে দেখে জিজ্ঞেস করলো, কি হলো স্যার, খুঁজে পেলেন না? বিরূপাক্ষ সেন বলল, পরাশর আজ রাত 2টোয় দুর্গাপুরের দিকে রওনা হবে, ওর মদন মিত্র লেনের ডেরা থেকে। তুমি কি ওর ডেরাটা চেনো? অফিসার বলে, তোমাকে ওই বাড়িটার ওপর নজর রাখতে হবে। তবে আপাতত আমাদের প্রধান কাজ হচ্ছে সোজা জনার্দনের বাড়ি অর্থাৎ বেলগাছিয়া যাওয়া। অফিসার জিজ্ঞেস করে, স্যার, হঠাৎ ওখানে কেন? বিরূপাক্ষ সেন বলে, যদিও সে বলেছে আজ রাতে সে মদন মিত্র লেনের বাড়িতে থাকবে, কিন্তু আমার অনুমান যদি মিথ্যা না হয়, সে মদন মিত্র লেনের বাড়িতে যাবে না, যাবে বেলার বাড়িতে বেলগাছিয়ায়। অফিসার অবাক, বলে, কি করে বুঝলেন স্যার? বিরূপাক্ষ সেন বলে, ওদের কথাবার্তা যা শুনলাম তার থেকে আমার ওটাই মনে হয়। চায় জনার্দনকে শেষ করে দিতে, যাতে চিরদিনের জন্য জনার্দনের মুখটা বন্ধ হয়ে যায়। আমি চাই ও যদি জনার্দনকে মারতে চায় সেই সময় আমরা যেন সেখানে উপস্থিত থাকি। জনার্দন এতক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে ওদের কথাগুলো শুনছিল। এবারে বলল, আমি তাহলে সেখানে যাব না স্যার? বিরূপাক্ষ বলে, ভয় নেই তোমার, বাড়িটার চারদিকে পুলিশ থাকবে, তুমি নিশ্চিন্তে চলে যাও তোমার বেলগাছিয়ার বাড়িতে। জনার্দন বলে,
চলে যাব স্যার? বিরূপাক্ষ সেন বলে, হ্যাঁ যাও, আমি সব ব্যবস্থা করছি। বিরূপাক্ষ সেনের আশ্বাস পেয়েও জনার্দনের কিন্তু ভয় যায় না। পরাশরশীলকে সে খুব ভালো করে চেনে। পরাশর যদি আজ তাকে শেষ করে দেবে স্থির করে থাকে, কারুর সাধ্যি নেই তাকে রক্ষা করে। আশঙ্কায় বুকের ভেতরটা যেন কাঁপতে থাকে জনার্দনে, কিন্তু মুখে কিছু প্রতিবাদ জানায় না। বিরূপাক্ষ সেন হঠাৎ বলে ওঠে, জনার্দন, আজ তুমি বেলার সঙ্গে দেখা করনি? জনার্দন খানিকটা অন্যমনস্ক ছিল। সে বলল, না স্যার, আজ তো দেখা হয়নি। বিরূপাক্ষ সেন বলল, তাহলে যাও, দেখা করে এসো। কথাটা শুনে কেমন যেন ভয় পায় জনার্দন। বলে, আমি যাব স্যার? বিরূপাক্ষ বলে, অবশ্যই যাবে, কারণ এত ভিড়ের মধ্যে ও তোমাকে মারবে না। কথাটা বলেই জনার্দন চলে গেল। জনার্দন চলে গেল বটে, তবে বিরূপাক্ষ বুঝতে পারল তার যাওয়ার ইচ্ছা খুব একটা ছিল না। জনার্দন পায়ে পায়ে সাজঘরের দিকে এগোলো। পালার শেষ দৃশ্য তখনও আসনে অভিনীত হচ্ছে। নিমাই সন্ন্যাস নিয়েছে। ঈশ্বরপুরীর কাছ থেকে তার নূতন নামকরণও হয়েছে শ্রীচৈতন্য। মুণ্ডিত মস্তক, পরনে গেরুয়া বসন, হাতে দণ্ড আর কমণ্ডলু। নবীন সন্ন্যাসী চলেছে। নবীন সন্ন্যাসী পুরীধামের পথে। মুখে একটিমাত্র শব্দ, কৃষ্ণ পাহিমাম, কৃষ্ণ পাহিমাম। হাজারো দর্শকের দু চোখে অশ্রুর ধারা। বেলা মুখে ক্রিম দিয়ে প্রসাধনী তুলছিল। চোরের মতোই পা টিপে টিপে সন্তর্পণে সাজঘরের মধ্যে প্রবেশ করল জনার্দন। তারপর আস্তে করে ডাকল, বেলা। বেলা চমকে মুখ ঘুরিয়েই জনার্দনকে জিজ্ঞেস করল, তুমি এই অসময়ে এখানে কোথা থেকে? জনার্দন বলে, কলকাতা থেকে এসেছি। বেলা ভীত হয়, বলে, পরাশর তোমাকে দেখেনি তো? জনার্দন বলে, না, সে জানে না যে আমি এখানে এসেছি। বেলা খানিকটা ভীত হয়, বলে, তুমি এক মুহূর্ত এখানে থেকো না, এক্ষুনি চলে যাও। হুট করে পরাশর হয়তো এসে পড়বে। সোজা তুমি বেলগাছিয়ায় আমাদের বাসাতে যাও। ওইখান থেকে সোজা আমি সেখানেই যাব। জনার্দন বলে, সত্যি বলছো বেলা? বেলা বলে, হ্যাঁ যাও, আর দেরি করো না। কথাটা শুনেই জনার্দন ঘর থেকে বের হলো। পরাশরের মুখোমুখি সে সত্যিই পড়তে চায় না। রেল স্টেশন এখান থেকে বেশ দূরে। 10:30টার ট্রেনটা তাকে আজকে ধরতেই হবে। ইতিমধ্যে যাত্রার আসর ভেঙেছে। আসরের ভিড় পাতলা হয়ে আসছে। পরাশর নিজের সাজঘরে আয়নার সামনে বসে। তার অনুচর মণ্ডল এসে পিছনে দাঁড়ালো। আয়নায় তার চেহারা প্রতিফলিত হচ্ছে। পরাশর ঘুরে তাকালো, বলল, কি খবর? সে বলল, বাগানে পুলিশ দেখলাম। পরাশর খানিকটা আঁতকে উঠে বলল, পুলিশ? মণ্ডল বলে, হ্যাঁ, তোমাকে ধরার জন্যই ওরা এখানে এসেছে। পরাশর বলে, কখন জানতে পারলি? মণ্ডল বলে, এই তো যখন তোমার কাছে আসছিলাম, দেখি পুলিশের একটা জিপ, সাথে 2-3 জন লোক। পরাশর জিজ্ঞেস করে, আমার গাড়িটা কোথায় রে? মণ্ডল বলে, ওই যে দিঘির ধারে বকুল গাছটার তলায়। পরাশর ওকে আশ্বস্ত করে বলে, ঠিক আছে, তুই যা। মনে আছে তো তোকে আমি কি করতে বলেছি? মণ্ডল বলে, সব মনে আছে। জনার্দনকে আজ রাতের বেলায় ওখানেই খতম করে দিবি। আর বেলার কি ব্যবস্থা হবে? জিজ্ঞেস করে মণ্ডল। পরাশর বলে, তোরা জনার্দনের লাশ নিয়ে চলে যাবি রেলওয়ে ইয়ার্ডের মাঠে। সেখানে লাশটা লাইনের ওপর শুইয়ে দিবি, বুঝেছিস? মণ্ডল আবার বলে, সে তো বুঝলাম, কিন্তু বেলার কি ব্যবস্থা করবে? পরাশর দাঁত চিবিয়ে চিবিয়ে বলে, বেলার যা ব্যবস্থা করার আমি করব। ও নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। দলের সকলের ফিরে যাওয়ার ট্রাক এসেছে তো? মণ্ডল বলে, হ্যাঁ, সব রেডি।
মণ্ডল চলে যেতেই পরাশর চটপট উঠে পড়ল, জামাটা গায়ে দিয়ে ঘর থেকে বের হয়ে পড়ল, সোজা এলো বেলার ঘরে। বেলা ঘরে নেই। টপ স্পিডে গাড়ি চালিয়ে পরাশরের কলকাতায় পৌঁছাতে রাত 12টা প্রায় বেজে গেল। সোজা সে বেলগাছিয়ায় আছে। নিশুতি রাত, যানবাহন অনেকটা কমে গেছে, পথে তেমন মানুষজন নেই। বেলগাছিয়ায় নিজের বাড়ির সামনে রিক্সা করে পৌঁছে গেল বেলা। দেখল তার দোতলার ঘরে আলো জ্বলছে। বেলা বুঝতে পারে জনার্দন আগেই চলে এসেছে। বেলা রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিল। ট্রাকটা বেলাকে ব্রিজের কাছে নামিয়ে দিয়ে চলে গিয়েছিল। বেলা দরজার সামনে এসে কলিং বেল টিপল। কি জানি কেন বেলার মনের মধ্যে একটা অস্বস্তি বোধ হচ্ছিল। আজ হঠাৎ বেলাকে পরাশর জনার্দনের সঙ্গে রাত কাটাতে বলল কেন? ইদানিং তো কখনো পরাশর বেলাকে জনার্দনের সঙ্গে দেখা করতে দেয়নি। পরাশরের অবর্তমানে লুকিয়ে মাঝে মাঝে জনার্দনের কাছে গেছে সে। হঠাৎ আজ এভাবে পরাশর কেন তাকে পাঠালো জনার্দনের কাছে? জনার্দনের কাছ থেকে কথা বের করে নেওয়ার জন্য পরাশর তাকে এখানে আসতে বলেছে, কথাটা কিন্তু বেলার বিশ্বাস হলো না। জনার্দন যদি পুলিশের দলে ভিড়েই থাকে সে কথা সে বেলাকে নিশ্চয়ই বলবে না, কারণ তাদের দুজনের মধ্যে আগেকার মতো মধুর সম্পর্ক তো আর নেই। দরজার সামনে দাঁড়িয়ে বেলা অনেক কিছু ভাবছে। সে এও ভাবছে জনার্দন হঠাৎ পুলিশের কাছে গেল কেন, এত দুঃসাহস তার হলো কেন? সে কি পরাশর শীলকে চেনে না? সে তো সাপের চেয়েও খল, নেকড়ের চাইতেও হিংস্র। ওই পরাশর শীল লোকটা একটা বিভৎস, ওর অসাধ্য কিছুই নেই। ভাবতে ভাবতেই কলিং বেলটা টিপল বেলা। দরজাটা হঠাৎই খুলে গেল। প্যাসেজটা অন্ধকার। বেলা অন্ধকারে ঠাহর করতে পারল না যে কে দরজা খুলল। প্যাসেজের আলোটা জ্বালাবার কথাও মনে হলো না। দরজাটা বন্ধ করে দিয়ে সে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলো। ঘরের দরজাটা খোলাই ছিল। ঘরের মধ্যে আলো জ্বলছিল। ঘরের মধ্যে ঢুকে থমকে দাঁড়ালো বেলা। জনার্দনের দেহটা ঘরের মেঝেতে পড়ে। মেঝেতে রক্তের স্রোত আর দুজন লোক সামনে দাঁড়িয়ে রয়েছে, আর তাদের পেছনে দাঁড়িয়ে পরাশর। একটা অস্ফুট চিৎকার করে উঠল বেলা। সঙ্গে সঙ্গে পিছন থেকে কে যেন দুটো বলিষ্ঠ হাতে বেলার মুখটা চেপে ধরে। সিঁড়িতে ওই সময় পায়ের শব্দ শোনা যায়, দ্রুত পায়ের শব্দ। একটা লোক হাঁপাতে হাঁপাতে এসে ঘরে ঢুকলো। তার হাতে একটা ছোট চামড়ার অ্যাটাচি। পুলিশ বলে লোকটা হাঁপাতে শুরু করলো। পরাশর তখন অন্য দুজন লোককে বলল, ওদের যা বলেছি কাজ যেন সেরকমই হয়, বলেই সে দ্রুত পিছনের সিঁড়ি দিয়ে চলে গেল। বেলা গো গো করছে, তার মুখে কেউ যেন হাত চেপে ধরে আছে। কিন্তু লোক দুটো পালাবার সময় পেল না। বিরূপাক্ষ সেন আর ঘোষ দস্তিদার এসে সামনের দরজা দিয়ে ঢুকলো ঘরে। ঘোষ দস্তিদারের হাতে পিস্তল। বলল, ডোন্ট ট্রাই টু মুভ পরাশর, ইয়োর গেম ইজ ওভার। ঘোষ দস্তিদারের কথা শেষ হওয়ার আগেই পরাশর ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। কেউ বুঝে ওঠার আগেই সে গিয়ে বসল নিজের গাড়ির ড্রাইভিং সিটে। পুলিশের জিপটা একটু ঘুরে দাঁড়িয়েছিল। তারা ব্যাপারটা বুঝে উঠবার আগেই পরাশরের কালো রঙের ফিয়েট গাড়িটা দৃষ্টির বাইরে চলে গেল। বেলা এতক্ষণ থতমত খেয়ে দাঁড়িয়েছিল। জনার্দনের মৃতদেহটা চোখের সামনে দেখেই বেলা বুঝতে পেরেছিল পরাশরই জনার্দনকে খুন করেছে, এবং তার চোখের সামনেই আজ রাত্রের প্ল্যানটাই সে করেছিল। বেলা ভাবতেই পারেনি পরাশর লোকটা এত বড় শয়তান। এমনি নিষ্ঠুরভাবে সে জনার্দনকে হত্যা করতে পারে। বিরূপাক্ষ সেন ছুটে ঘর থেকে বেরোতে যাচ্ছিল, কিন্তু ঘোষ দস্তিদার বলল,
দাঁড়ান স্যার, গিয়ে লাভ হবে না, পরাশর পালিয়েছে, আপনি ওকে আর ধরতে পারবেন না। বিরূপাক্ষ বলল, আরে ও তো দুর্গাপুর যাবে। ঘোষ দস্তিদার বলল, না স্যার, দুর্গাপুর গেলেও আজ অন্তত ও যাবে না। বিরূপাক্ষ অবাক, বলে, যাবে না? এবার বেলা কথা বলে ওঠে, বলে, স্যার আপনারা নিশ্চিন্তে থাকুন, ও যাতে ধরা পড়ে তার ব্যবস্থা এবার আমি করব। আমি জানি ও আমাকে ছাড়া থাকতে পারবে না, আজ হোক কাল হোক পরশু হোক ওকে আসতেই হবে, আর আসলেই আমি আপনাদের জানাবো। ও আমার স্বামীকে খুন করেছে, অত সহজে ওকে আমি নিষ্কৃতি দেব না। কথাটা বেলা মিথ্যা বলেনি, জনার্দনকে সে সত্যিই ভালোবাসত। পরাশরের হাতে খুব সহজে নিজেকে ধরা দেয়নি বেলা। সে জানতো না তাকে দেখা অবধি তার উপরে পরাশরের লোভ জন্মেছিল। সেটা যে বেলা স্ত্রীলোক হয়ে বুঝতে পারেনি তা নয়, পুরুষের দৃষ্টিকে চিনতে অন্তত একজন স্ত্রীলোক ভুল করতে পারে না। সেজন্যই বেলা সর্বদা সতর্ক থাকত। আগে পরাশর অন্য একটা দলে ছিল, বেলার আকর্ষণেই সে এসে যাত্রার দলে ভিড়েছিল। তারপর বেলাকে পাওয়ার অনেক চেষ্টাই সে করেছে, কিন্তু বেলা সহজে ধরা দেয়নি। অবশেষে অনেক টাকা ঢেলে সে দলটাকে কিনে নিয়েছিল। দলটাকে কিনে নিতেই তার অসুবিধে হয়নি। চোরা কারবারের তার অনেক টাকা, সেই টাকা ঢেলেই সে দলের মালিক হয়েছিল। জনার্দন দলের ছোটোখাটো পার্ট করত, বিশেষ করে কমিক রোলে, কিন্তু বেলা ছিল দলের মক্ষীরানী, অর্থাৎ নায়িকা। বস্তুত বেলার জন্যই জনার্দনের চাকরি। গোবেচেরা টাইপের সাদামাটা মানুষ জনার্দন। দল কিনবার পরেই জনার্দনকে তাড়াবার জন্য পরাশর উঠে পড়ে লেগেছিল এবং শেষ পর্যন্ত টাকার লোভ দেখিয়ে জনার্দনকে হাতের মুঠোয় করে নেয়। জনার্দন প্রথমে বুঝতে পারেনি পরাশরের আসল মতলব, কিন্তু যখন বুঝতে পারল তখন অনেক দেরি হয়ে গেছে। তারপর জনার্দনের অনুপস্থিতিতে পরাশর এক রাতে বেলার শয়নঘরে ঢুকে জোর করে বেলাকে অধিকার করেছিল। প্রথম প্রথম পরাশর চেষ্টা করেছিল জনার্দনকে তার চোরা কারবারে টেনে নিতে। সরল গোবেচারা জনার্দন মুখ বুজে সব সহ্য করছিল শুধুমাত্র প্রাণের ভয়ে। বেলাকে জোর করে পরাশর অধিকার করলেও বেলা পরাশরকে কোনোদিনই পছন্দ করতো না। জনার্দনের অমঙ্গলের আশঙ্কায় সে চুপ করে থাকত। আজ জনার্দন খুন হয়েছে, বেলা মরিয়া হয়ে উঠেছে। সে মনে মনে প্রতিজ্ঞা করেছে জনার্দনের হত্যার প্রতিশোধ সে নিজেই নেবে। 1 মাস বাদে পরাশর একদিন এলো। বেলা তখন বেলগাছিয়ার বাসায় আছে। বিরূপাক্ষর পরামর্শ মতো বেলার বাড়ির ওপর নজর রাখছিল খোস্ত-দস্তিদারের লোকেরা। পরাশর কিন্তু এসেছিল ছদ্মবেশে, কারণ সেও সতর্কতা অবলম্বন করেছিল। বেলা নিজের ঘরে তখন যাত্রার বই পড়ছিল। পরাশর এসে ঘরে ঢুকল। পরনে তার ধুতি পাঞ্জাবি, হাতে একটা অ্যাটাচি কেস, চোখে দামি সোনার ফ্রেমের বাঁধানো চশমা, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি। বেলা একাই ছিল বাড়িতে। ঝিটা বাজারে গিয়েছিল। পরাশরকে ঘরে ঢুকতে দেখে তাড়াতাড়ি বেলা বলে ওঠে, কে কে আপনি? পরাশর বলে, তুমি আমায় চিনতে পারবে না। বেলা বলে, কি করতে এসেছেন? আগন্তুক বলে, একটা যাত্রার দল থেকে এসেছি আপনার সঙ্গে কন্ট্রাক্ট করতে। বেলা বলে, কোন দল? আগন্তুক বলে, সবই জানতে পারবে, আগে আমাকে ঘরে তো ঢুকতে দিন। বেলা মনে মনে হাসে, বলে, শোনো পরাশর, অত নাটকের দরকার নেই। আমি তোমাকে চিনতে পেরেছি খুব ভালো করে। অস্ফুট স্বরে পরাশর বলে ওঠে, বেলা? ততক্ষণে টেবিলের ড্রয়ার থেকে লোডেড পিস্তলটা বের করে ফায়ার করেছিল পরাশরকে লক্ষ্য করে বেলা। পরাশরের কাঁধে গুলি লাগে। সে লাফ দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়।
সিঁড়ির দিকে ছোটে, কিন্তু পালাতে পারে না। ঘোষদস্তিদারের লোকেদের হাতে সে ধরা পড়ে। আগে থেকেই তারা ওত পেতে বসেছিল। বেলা তখন ক্ষেপে উঠেছে। সে পরাশরের পেছনে পেছনে এসে আবারও তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরপর 3টে গুলি। পরাশর ঢলে পড়ে রক্তপ্লুত হয়ে। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।